আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন গত 2 দিনে রাজধানী সহ সারা দেশে ভূমিকম্প হয়েছে এবং সবশেষ যদি বলি একটু আগেও রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আমরা একটু আজ বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চুয়েটে ভূমিকম্প গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আমি শুরুতে যেটা বলছিলাম যে একটু আগেও রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং তার আগে আমরা গতকালও দেখেছি যে নরসিংদীতে যার উৎপত্তি এবং ঢাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এইটা কি এই যে আজকে যে 2 দফায় হলো, এগুলো কি আসলে আফটার শক? না, আমরা যদি একটু দেখি যে জায়গায় নরসিংদীতে ভূমিকম্প হলো সেটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহের মধুপুর ফল্ট আছে একটা, আরেকটা হচ্ছে যে ডাকি ফল্ট সিলেট থেকে যেটা আছে, দুইটার কিন্তু সংযোগের স্থল হচ্ছে নরসিংদীর আশেপাশের এরিয়া। তো সেইখান থেকে যে 5.7 মাত্রা ভূমিকম্প হলো এবং আজকে আবার আরেকটা শক হলো 3.3-তে। এগুলো হচ্ছে যে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে যদি সংঘর্ষে লিপ্ত থাকে, এটা যখন রিলিজ হয় তখন কিন্তু ভূমিকম্প হয় এবং অনেকগুলো ভূমিকম্প হবে ছোট ছোট। সেই ভূমিকম্পগুলো যখন কেন হয় ভূমিকম্প, ওখানে দুটো প্লেট যখন ঘর্ষণ করে অথবা মুখোমুখি আঘাত করে তখন ওইখানে স্ট্রেন এনার্জি ডেভেলপ করে, শক্তি। সেই শক্তিগুলো যদি আর ওইখানে জায়গা না পায় তখন এগুলো এক্সপ্লোড করে। এক্সপ্লোড করলে কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে আসলে, আমাদের স্থাপনাগুলি থাকলে সেগুলো কম্পন করে। এখন এই ছোট ছোট ভূমিকম্পগুলি হওয়া মানে ওখান থেকে আরও এনার্জি রিলিজ হওয়ার পসিবিলিটি আছে। দ্যাট মিনস আরও একটা বড় ভূমিকম্প হওয়ার পসিবিলিটি আছে। আমরা তো ভূমিকম্প বিশারদ যারা আছে, জিওলজি যারা আছে, ওরা তো আশঙ্কা করতেছে ঢাকা এবং তার আশেপাশে। ঢাকা এবং তার আশেপাশে বলতে মধুপুর ফল্ট আর ডাকি ফল্টের সংযোগের স্থল, এই জায়গা থেকে 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হবে। তো এই ছোট ছোট ভূমিকম্পগুলো এটা ইন্ডিকেট করে যে ওখান থেকে একটা বড় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হতে পারে। আমরা একটা বিষয় দেখলাম, এই যে গতকাল যেটা নরসিংদীর মাধবদীতে যেটার উৎপত্তি, সেটা 5.7 বা 6 যেটাই বলি, এই মাত্রার ভূমিকম্প যেভাবে আসলে অনুভূত হওয়ার কথা, কিন্তু তার চেয়ে বেশি অনেকের হয়তো অনুভব হয়েছে বলে মনে হচ্ছে, যে বিশেষ করে রাজধানীতে। এইটা কেন আসলে? আচ্ছা, 5.7 অথবা 5.5 রেক্টার স্কেলে ভূমিকম্প হলো নরসিংদীতে, সেখান থেকে ঢাকার আমাদের যারা সেন্ট্রাল বলি অ্যারাউন্ড 12 to 13 কিলোমিটার দূরে। এবং দেখা গেছে যে জিওলজি স্টাডি করে যে নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত যে মাটিটা আছে সয়েল, এবং 10 কিলোমিটার পর্যন্ত সেটাতে সফট সয়েল একেবারে। সেই সফট সয়েল হচ্ছে এমন একটা জিনিস, আপনি যে কোনো জায়গায় ভাইব্রেশন যদি করেন, যদি সেগুলো আশেপাশে সব জায়গায় ট্রান্সমিট হয়, তখন যদি মাটিটা নরম থাকে আরও এমপ্লিফাই হয়ে সেই কম্পনটা বেড়ে যায়। এটা এখন ঢাকা শহরে যেভাবে কম্পন হয়েছে 5.7 অথবা 6-এ, এরকম হওয়ার কথা না। এটা একমাত্র কারণ হচ্ছে উৎস থেকে ট্রাভেলিং ডিস্টেন্সগুলির ভিতরে মাটিটা খুবই নরম ছিল, সেই জন্য এটা বেশি অনুভূত হয়েছে। এইটা একটা গেল। আমরা যদি একটু ঝুঁকির কথা বলি, যে আসলে অনেকে বলছেন যে ঢাকা বা চট্টগ্রাম বা সিলেট এই জোনগুলোতে আসলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আমরা মানে কেন সেই ঝুঁকির কথাটা আসছে, বা মানে কোন কোন ইন্ডিকেশন থেকে? বুঝছি। আমরা 2009 থেকে 2011 পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাপান সরকার, জাইকা, তারপর এই বাংলাদেশের ভিতরে আরও 4টে ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট, সাস্ট, এরপরে আবার এশিয়ান প্রিপারেডনেস সেন্টার যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে, ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার, ওদের ইয়াতে এটা অ্যাসেসমেন্ট করা হয়েছে পুরো 3টা সিটিতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই 3টা সিটিতে। এখন আমরা সেখান থেকে বের হয়ে আসছে যে বাংলাদেশের কোন কোন জায়গার ভূমিকম্প উৎপত্তি স্থল হবে হ্যাজার্ড অ্যানালাইসিস করার পরে। তখন দেখা গেল যে প্লেট বাউন্ডারি 1 যেটা মায়ানমার বাংলাদেশ বর্ডার, প্লেট বাউন্ডারি 2 মায়ানমার ইন্ডিয়া বর্ডার, আর একটা হচ্ছে যে প্লেট বাউন্ডারি 3
মায়ানমার বাংলাদেশ বর্ডার, ওইটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তিনটা, মায়ানমার বাংলাদেশ, মায়ানমার ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই তিনটা জায়গা থেকে 7.5 থেকে 8.5 রিক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। কারণ এখানে আর 1762 সালে ভূমিকম্প হওয়ার পরে এখানে আর এত বড় ধরনের ভূমিকম্প হয় নাই, তাইলে ওখানে অনেকগুলি শক্তি কিন্তু লুকিয়ে আছে ওই জায়গা থেকে। এখন যে কোনো সময় এটা আসতে পারে। এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত এরিয়ার জন্য সবচেয়ে ভূমিকম্পর উৎপত্তি স্থল। এরপরে আর আছে ঢাকার জন্য মধুপুর ফল্ট এবং ডাকি ফল্ট, সিলেটের জন্য ডাকি ফল্ট আবার মধুপুর ফল্ট, তারাও কাছাকাছি। এগুলো হচ্ছে যে মেইন ফল্ট। মেইন ফল্টটা হচ্ছে কি জন্য, আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আছে একটা, ইউরেশিয়ান প্লেট, একটা প্লেট আর একটা প্লেটের উপরে এরকম স্লিপ করতেছে, এদিক থেকে আসছে বার্মিজ প্লেট, আমরা আছি তার মাঝখানে। সেই জন্য বাংলাদেশের ভূমিকম্প প্রবণতা স্পেশালি সিলেট এরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত এরিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভূমিকম্প হলে। এক্ষেত্রে আমরা বেশ কয়েক মাস আগে আপনি নিজেও দেখেছেন যে মিয়ানমার এবং থাইল্যান্ডে বেশ ভয়াবহ ভূমিকম্প হয়েছে ওই জোনটাতে। তখন আমাদের এই বাংলাদেশে বেশ কয়েকজন ভূতত্ত্ববিদ বা কয়েকজন বিশেষজ্ঞ বলেছিলেন যে মানে এই জোনটাতে যে সঞ্চিত যে শক্তি সেটা বেরিয়ে গেছে এবং যার কারণে ঝুঁকি কিছুটা কমে গেছে। আসলেই কি তাই? সেরকম কি? ওইটা যে এখানে ভূমিকম্প হয়েছে সেটা অনেক দূরে, কিন্তু আমাদের বে অফ বেঙ্গলের দিকে হয় নাই, আরও পরে হয়েছে, এবং সেটা ল্যান্ডও হয়েছে, সিতে হয় নাই। আমাদের এই ফল লাইনটা হচ্ছে যে কিছুটা ল্যান্ডে আছে আর কিছুটা সিতে গেছে। তো ওখান থেকে যদি ভূমিকম্প সৃষ্টি হয় তখন প্রথমেই আমাদের কক্সবাজার ট্যুরিজম সিটিটা হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেখানে বিল্ডিংগুলো এমনভাবে করছে যে সির পাশে, এবং সেগুলো যদি ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নিয়ে না হয় 2020-এর বিল্ডিং কোড অনুসারে, সে যদি 1993 বিল্ডিং কোড অনুসারে করে থাকে তাহলে এগুলো ভেঙে যাবে। 2020-এর বিল্ডিং কোড অনুসারে যদি করে না থাকে, আমার মনে হয় করে নাই, তো সেগুলো অ্যাসেসমেন্ট করতে হবে, না হয় ট্যুরিজম সিটিটা ধ্বংস হয়ে যাবে। এরপরে আসতেছে এখন আমাদের মাতারবাড়ি সি পোর্ট, যেটা ওখানে তো একটা মিনি সিঙ্গাপুর হওয়ার জন্য আমাদের সবার একটা আছে, পরিকল্পনা আছে, এখন কাজও চলতেছে। সেই জায়গাতে যদি এখন ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা না নেয় 2020 বিল্ডিং কোড অনুসারে, আবার 2000 বিল্ডিং কোডের যেই ভ্যালুগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে মিনিমাম ভ্যালু, কিন্তু আমার যদি একটা কি পয়েন্ট ইনস্টলেশন থাকে, পাওয়ার স্টেশন অথবা এই যে ডিপ সি পোর্ট অথবা অন্য কিছু কি পয়েন্ট ইনস্টলেশন, সেগুলো কিন্তু আরও বেশি করে ডিজাইন করতে হবে, মিনিমামটা না। তো এখন সেগুলো যারা করতেছে তাদের নলেজও আসতে হবে এটা। এরপরে আসতেছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে যে মাথার বাড়িতে, ওখানে হয়তো এখন অত ঘনবসতি নাই, লোকজন এত নাই, স্ট্রাকচারও নাই, কিন্তু আবার স্থাপনাটা যদি ক্রিটিক্যাল হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপরে বড় একটা আঘাত আসবে। আজকে আমরা কাঁদতেছি নতুন পুরাতন বিল্ডিং নিয়ে, এখন কালকে যদি আবার তাকে নিয়েও কাঁদতে হয় যে মাথার বাড়ি নিয়ে, তাইলে সেটা তো ঠিক হবে না। এরপরে চট্টগ্রামে যখন আসবো, চট্টগ্রাম সি পোর্ট, যেটা আমাদের হার্ট অফ দি কান্ট্রি, ওইটা কখন হবে সেটা আমরা এখনও তো পাই নাই হাতে। তো এই সিটং সি পোর্টটা ইনস্টলেশনগুলো প্রত্যেকটা জায়গায় অ্যাসেসমেন্ট করতে হবে, প্রত্যেকটা জায়গায়, কারণ এটা করা হয়েছে বিল্ডিং কোড মেনে করা হয় না হয়তো অনেক আগে। তো এই প্রত্যেকটা জায়গায় করবে যেন ভূমিকম্প আসলে এই মাত্রায় আমার এটা যেন সচল থাকে, এটা গ্যারান্টি নিতে হবে আমাদের সবার কাছ থেকে। এরপর আছে আমাদের রিফাইনারিগুলো, তারপর আছে ইপিজেড, তারপর ওদিকে আবার মিরাশাই ইপিজেড হচ্ছে নতুন নতুন, সে প্রত্যেকটা স্থাপনা যেন ইনট্যাক্ট থাকে। পাওয়ার স্টেশন কোনো ধরনের বন্ধ হতে পারবে না। আমাদের এখন ঘোড়াশাল পাওয়ার স্টেশন বন্ধ ছিল গতকালকে, এটা হওয়ার পরে পাওয়ার স্টেশন বন্ধ হতে পারবে না। এখন তাইলে কি করতে হবে? তো পাওয়ার স্টেশনগুলো অ্যাসেসমেন্ট করতে হবে যে আমার ভূমিকম্প হোক 7.5 হোক 8 মাত্রা হোক, আমার ইমার্জেন্সি বন্ধ থাকতে পারবে একটা দুইটা, কিন্তু পুরা কলাপস হতে পারবে না। সেই জন্য সেগুলোর অ্যাসেসমেন্ট করে আমাকে শক্তি বৃদ্ধি করার প্রকল্প অনতিবিলম্বে দিতে হবে। আমি নিজেই পার্সোনালি উপরের লেভেলে জানাইছি এখন বর্তমান সরকারের
যে ইমিডিয়েটলি এই জিনিসগুলি না করলে যদি কোনো কারণে ইলেকট্রিসিটি কোলাপস করে দেশে একদম সর্বনাশ হয়ে যাবে, তো সেদিকে দিতে হবে। এরপরে আছে আমার পানি সাপ্লাই, সেগুলো হয়তো কোনো জায়গায় ফুটা হয়ে গেল রিপেয়ার করে দিতে পারবে, গ্যাসও রিপেয়ার করে দিতে পারবে, গ্যাস ইজ নট এসেনশিয়াল। কিন্তু ইলেকট্রিসিটিটা হচ্ছে আমার ভূমিকম্প আহত লোক হলো, হসপিটাল যদি না চলে, ইলেকট্রিসিটি যদি না পায়, অপারেশন চালাইতে পারবে না, আইসিইউ চলবে না, সিসিইউ চলবে না, তখন কিন্তু মানুষ আরও বেশি বাধা পড়বে। তাইলে ইলেকট্রিসিটি প্রথম, হসপিটাল, ক্লিনিক, এভরিথিং, যার সরকারি বেসরকারি যাদেরই আছে তারা যেন এগুলো অ্যাসেসমেন্ট করে দ্রুত শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নেয়। এরপর আছে মেজর ইয়াং জেনারেশন, আমার স্কুল, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, মাদ্রাসা সহ সেগুলোর কারণ এগুলো করা হয়েছে কোনোভাবে করা হয়েছে, মাদ্রাসা কোনোভাবে করা হয়েছে, স্কুল কোনোভাবে দান করে অথবা গিফট করে এটা দিয়ে করা হয়, এবং সেগুলো প্রপার কেয়ারও নেওয়া হয় না। এবং অনেক স্কুল আছে আজকে 50-100 বছর হয়ে গেছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে দ্রুত প্রকল্প নিতে হবে যেন শক্তি বৃদ্ধি করার। আপনার সঙ্গে এই বিষয়গুলো আরো বিস্তারিত একটু আলোচনা করবো। আমরা একটা ছোট্ট বিরতি থেকে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ভূমিকম্প নিয়ে এবং ভূমিকম্পের যে ঝুঁকি, সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা এই যে ভূমিকম্প নিয়ে কথা বলছি, যে আসলে মানুষের একটা সবসময় একটা কৌতূহল যে আমরা বিশেষ করে অন্য দুর্যোগগুলোতে আমরা পূর্বাভাস পাই, কিন্তু ভূমিকম্পে কেন আসলে পূর্বাভাস পাই না? এটা কি সম্ভব? পূর্বাভাস নিয়ে গবেষণা করতেছে চায়না এবং জাপান। তারা একটা হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে তারা পূর্বাভাস নিচ্ছে। সেটা কীরকম? যেমন তারা বিভিন্ন জায়গায় যেখানে ভূমিকম্পের উৎস আছে সেখানে জু করছে, অ্যানিম্যাল জু। এই জুর ভিতরে সাপ, ব্যাঙ, বিড়াল, শিয়াল, আরও অনেক ধরনের, হাতি, আরও অনেক ধরনের রাখছে, এবং সেখানে মেশিন রাখা হয়েছে তাদের ইমেজ নেওয়ার জন্য, বিহেভিয়ারাল ইমেজ। সেগুলো নিয়ে মেশিন লার্ন করে যে এরকম করলে এরকম হবে। ওখান থেকে তারা মেশিন লার্ন করাইয়ে ওইটার থেকে অ্যাপসের মাধ্যমে আমাদের কাছে মোবাইলের ভিতর দিয়ে দিচ্ছে ভূমিকম্প আসবে। এমন কত অ্যানিমাল আছে, যেমন হাতি, সে নাকি 7 দিন আগে বুঝতে পারে কম্পনগুলো, অথবা কোনো ধরনের চেঞ্জ হচ্ছে কিনা পৃথিবীর পৃষ্ঠের নিচে, সেগুলো তারা বুঝতে পারে। যেমন বিড়াল, তার শক্তিটা, যে আইডেন্টিফিকেশন শক্তি, অথবা কোনো জিনিস আসবে সেই রকম সেটা সেন্স থেকে নাকি স্মেল থেকে সে বুঝতে পারে। তো চায়না সেটা এক্সপেরিমেন্ট করে, কিন্তু তারা ওপেনলি সবার কাছে এটা বলতেছে না। তারা বলছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে মেশিন লার্ন করে আমি ভূমিকম্পের পূর্বাভাসটা পাবো, তখন সেটা আমরা জনগণের কাছে দিয়ে দেব। এরপরে যেটা প্র্যাকটিক্যালি যেটা এখন আছে সেটা ক্যালিফোর্নিয়াতে, আমেরিকায়। সেখানে হচ্ছে ওয়েস্ট কোস্টে যে ফল লাইন আছে সান ফ্রান্সিসকো, সেখানে তারা অনেকগুলি সেন্সর দিচ্ছে, প্রায় 13,000 মতো সেন্সর, যেখানে ভূমিকম্প বসে। যেমন আমাদের এখানে যদি ডাকি ফল্ট হয়, তাহলে ডাকি ফল্টের এখানে সেন্সর বসাই দিলাম, তারপরে আছে মধুপুর ফল্ট, সেখানে বসাই দিলাম। সেগুলো তারা কানেক্টেড করে সার্ভার থ্রু দিয়ে এটা স্টেশনে নিয়ে গেছে। স্টেশন নিয়ে যাওয়ার পরে ভূমিকম্প আসলে 4টা ওয়েভ সৃষ্টি হয়, পি ওয়েভ, এস ওয়েভ, লাভ ওয়েভ, রিলে ওয়েভ। পি ওয়েভটা হচ্ছে যে সবার থেকে দ্রুত, সে ক্ষতি করে না। আর এস ওয়েভ হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক একটা কম্পন, তারপর বাকি দুইটা অত ঝামেলা করে না। পি ওয়েভ যখন ভূমিকম্প নিচে হলো 10 কিলোমিটার নিচে, ভাইব্রেশন উপরে আসলো, সারফেসে আসার পরে পি ওয়েভ প্রথমে স্টার্ট করবে এদিকে প্রসিড করার জন্য অথবা এদিকে প্রসিড করার জন্য। পি ওয়েভ তখন সেন্সর ওটা নিয়ে নেবে, সেন্সর দ্রুত সার্ভারে পাঠিয়ে দিল। তখন অ্যাপসের মাধ্যমে মোবাইলে আসছে যে আর্থকুয়েক। তখন মানুষ শেল্টার নেওয়া, যে ঘরের ভিতরে যদি সলিড কোনো
টেবিল থাকে ওর ভিতরে লুকিয়ে থাকবে, অথবা কলাম থাকলে কলামের পাশে গিয়ে নিরাপদ আশ্রয়ে যাবে। তো এটা এখন সচল ক্যালিফোর্নিয়াতে, আমি নিজে গিয়ে দেখিয়ে আসছি, ওখানে ইজ রানিং ভেরি ওয়েল। তো সেটা ইচ্ছা করলে এখানে করতে পারবে, কিন্তু করার আগে অনেকগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলো আমাদেরকে পার হইতে হবে। এক্ষেত্রে এই যে আমরা চট্টগ্রামের ঝুঁকির কথা যদি বলি, আমরা অনেক দিন ধরে এটা নিয়ে শুনছি, কিন্তু একের পর এক ভবন গড়ে উঠছে, তদারক সংস্থাগুলোর কোনো তদারক নাই। এই জায়গা নিয়ে আসলে আপনার অবজারভেশন বলি বা পরামর্শ বলি যদি শুনতে চাই। আমাদের বর্তমানে এখন যদি আমি একটা বিল্ডিং করতে যাই, তখন আমাকে সিডিএতে অ্যাপ্লাই করতে হয় পারমিশনের জন্য, এবং পারমিশন করলে তারা দেখে কোন দিকে কত ছাড়তে হবে সেটা করবে, কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনটা সয়েল টেস্ট করতে হবে আমাকে। আমার সয়েল টেস্টটা জেনুইন কোম্পানি দিয়ে করতে হবে, যেন ওখানে কোনো গোঝামিল না থাকে, উল্টাপাল্টা যেন রিপোর্ট না থাকে। এরপরে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে যৌথ মিলে কাঠামোটা যেন ডিজাইন করা হয় অ্যাজ পার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020। 2020 সালে যে বিল্ডিং কোড হয়েছে সেই অনুসারে বিল্ডিংটা ডিজাইন হয়েছে কিনা, যদি এটা কনসালটেন্ট যদি অত বেশি এক্সপার্ট না হয়, কোয়ালিফাইড না হয়, সে একটা ডিজাইন করতে পারে, কিন্তু এই ডিজাইন যদি হাই রাইজ বিল্ডিং হয়, অথবা ক্রিটিক্যাল স্ট্রাকচার হয়, অথবা পাওয়ার স্টেশন হয়, অথবা কোনো জেটি হয়, অথবা পোর্ট হয়, তখন সেটা আবার ইউনিভার্সিটি থেকে বেটিং করাইতে পারে। একটা নিয়ম আছে, বেটিং মানে ডিজাইনটা চেক করে সার্টিফাই করে দেবে, সেটা বুয়েট সুয়েট রুয়েট যারা করে তারা করে দিতে পারে, কিন্তু ফি নেবে তারা। তো এইটা করার পরে সিডিএ তখন তার এইটা যদি হয়ে যায়, সিডিএ তার বিল্ডিংটার পারমিশন দিল। বিল্ডিংয়ের পারমিশন হচ্ছে একটা কাগজ, কিন্তু সেটার কাগজের বরাবর বিল্ডিংটা হচ্ছে কিনা মাঠে, শিওর ফাইলিং করলো কিনা, না মাটি কাটলো, আশেপাশে বিল্ডিং ভেঙে পড়লো, সয়েল টেস্ট করলো কিনা, সেভাবে ফাইলিং করলো কিনা, এবং প্রপারলি স্টিল ব্যবহার করতেছি না, সিমেন্ট ব্যবহার করতেছে কিনা, সেগুলো তদারকির দায়িত্ব হচ্ছে যে সিডিএর। এখন কিন্তু সেগুলো একেবারে নাই। আমার মনে হয় তাদের লোকবল স্বল্পতা থাকতে পারে, কিন্তু এটা যদি না করা হয় তাইলে আমার স্থাপনার পারমিশন দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু এইটা তো আমরা নতুন ভবনের ক্ষেত্রে বলছি। এখন এই শহরে প্রায় 3-4 লাখের মতো প্রায় ভবন আছে, এগুলোকে আসলে কি করা উচিত? সেগুলো কি, আচ্ছা ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে যে নতুন বিল্ডিং এর জন্য। পুরাতন বিল্ডিং গুলো হচ্ছে যে যেমন 2 লক্ষ 2.5 লক্ষ বিল্ডিং আছে, সেগুলো হচ্ছে একটা বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্টের জন্য 4টা বই সরকার জাপানি সহায়তায়, জায়গা সহায়তায় 4টা বই তৈরি করে দেওয়া হয়েছে ইংলিশে। সেই বইগুলোর ম্যানুয়ালটা ট্রান্সলেট করতে হবে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট অথবা যারা ডিজাইন করে তাদের কাছে। যদি একটা বিল্ডিং, পুরাতন বিল্ডিং, কিভাবে ভূমিকম্প ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হবে, কিভাবে করবে, করার পরে সেটা যদি রিট্রোফিটিং করা লাগে, শক্তি বৃদ্ধি করা লাগে, তখন কিভাবে করবে সেখানে ডিটেইল প্রসিজিওর লেখা আছে। তো সেটা করতে হবে। এখন চট্টগ্রামে যে 2.5 লক্ষ ভবন, ইমিডিয়েটলি আমাদের যে সিডি আছে, সিটি কর্পোরেশন আছে, এখন এই বিল্ডিংগুলো বলবে যে সিটি কর্পোরেশনের বিল্ডিং। তো সিটি কর্পোরেশন বলবে যে প্রত্যেকে যার যার বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট করে শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নাও। তখন তারা বলবে যে আমার বিল্ডিং হলো, আমি বলবো যে আমার কাছে টাকা নাই, অ্যাসেসমেন্ট করতে কিছু টাকা লাগবে, 50,000 1 লক্ষ টাকা, আর এটা শক্তি বৃদ্ধি করা লাগবে হয়তো 5-7 লক্ষ টাকা, আমার কাছে টাকা নেই, আমার বিল্ডিং ভালো। তখন করতে হবে কি, তাকে একটু প্রেশারাইজ করতে হবে। তুমি যদি এটা না করো, তোমার পানি বন্ধ হবে, ইলেকট্রিসিটি বন্ধ হবে, গ্যাস বন্ধ হবে, আর সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স তুমি দিতে পারবে না। সুতরাং তুমি করবা কিনা, কিছুদিন পরে তোমার এখানে বাসা ভাড়াও বন্ধ হয়ে যাবে। তো এই থ্রেটটা দিতে হবে, কিন্তু তাকে থ্রেট দিলে হবে না, তাকে 0% ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন দিতে হবে, মানে একটা সহায়তা তাকে দিতে হবে। আসলে আমাদের সময় থাকলে হয়তো আরো একটু বিস্তারিত কথা বলতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি জি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।